সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশ যে দ্বিতীয় টি-20 ম্যাচটা হেরে গেছে, সেটাতে অনেকেই আপনারা মনে করছেন, বলছেন, আমার অন্য ভিডিওর কমেন্টস করছেন, ম্যাচটা ফিক্সিং হয়েছে, আমরা পাতানো ম্যাচে হেরেছে। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি, বাংলাদেশ নিজেদের সামর্থ্য কিংবা অসামর্থ্যের জায়গাটা থেকেই আরব আমিরাতের কাছে ম্যাচটা হারতে পারে। আমাদের ফিক্সিং করে ম্যাচ হারতে হবে না, আমাদের দক্ষতার অভাবেই আমরা ম্যাচটা হারতে পারি। আরব আমিরাতের কাছে আমরা যেইভাবে ম্যাচটা হেরেছি, সেইটা বাংলাদেশের ক্রিকেট সামর্থ্যের কঙ্কালটা বের করে দেওয়ার জন্য যথেষ্ট, যদি আমরা সেটা বুঝতে পারি, যদি আমরা এই পরাজয় আমাদের বোধোদয় হয়, যদি এই পরাজয়ে আমাদের লজ্জা লাগে। আমার অবশ্য যথেষ্ট সন্দেহ আছে যে সেই লজ্জাটা লাগছে কিনা, কেননা ম্যাচ শেষে যখন আমি দেখি আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি শিশিরের অজুহাতকে বারবার সামনে নিয়ে আসেন, বারবার বলতে থাকেন এই অবস্থায় বোলিং করাটা কতটা কঠিন, যে শিশিরের কারণে যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা অতটা সহজ ছিল না। সেইটা আমার কাছে মনে হয় লজ্জাহীনতার আরো এক প্রস্ত উদাহরণ। আমাদের ক্যাপ্টেন এই পরাজয়কেও তিনি লজ্জাজনক বলে মনে করেন না, তিনি এইটাকে শিশিরের দায় দিয়ে অজুহাত খুঁজতে চান। ভাই, আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ জেতা উচিত, যে কোনো অবস্থায় ম্যাচ জেতা উচিত। বৃষ্টির মতো যদি শিশির পড়তে থাকে সে অবস্থাতেও ম্যাচ জেতা উচিত। হ্যাঁ, আপনি বলবেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশ টি-20তে বা এমনকি 9 নম্বরে আছে, আরব আমিরাত আছে 15 নম্বরে, কিন্তু এই 9 আর 15-র পার্থক্য অনেক বেশি, দুইটা দেশের ফ্যাসিলিটিসের পার্থক্য অনেক বেশি। হ্যাঁ, এইখানটাতে অবশ্য আরো কারো কমেন্টস আমার কাছে বেশ মজাই লেগেছে, যে আমরা তো গত বছর যুক্তরাষ্ট্রের কাছেও সিরিজ পর্যন্ত হেরেছি, সেই যুক্তরাষ্ট্রের র্যাঙ্কিং আমি দেখছিলাম 17 নম্বরে। তো যুক্তরাষ্ট্রের কাছে যদি ইউএস এর কাছে সিরিজ হারতে পারলে, আরব আমিরাতের কাছে ম্যাচ হেরেছি, সেইটা আর এমন কি, এইটাও আমাদের আর একটা লজ্জাহীনতার একটা উদাহরণ নিঃসন্দেহে। ক্যাপ্টেন লিটন কুমার দাসকে ভাই আমি বলবো, শুধু আপনি এই যে শিশিরের অজুহাত না খুঁজে আপনারা কি করেছেন, এই ম্যাচে কোথায় কোথায় ভুলগুলা করেছেন সেই জিনিসটা দেখেন। আমি জাস্ট 5টা অংশের কথা বলছি, আমি ওভারঅল সবকিছু বলছি না। আমি বলছি না আমাদের ব্যাটিংটাও কি আরেকটু ভালো হতে পারতো কিনা, লাস্ট ওভারে গিয়ে আমরা কি মাত্র 4 রান নিয়েছি, আরো বেশি নিতে পারতাম কিনা, আমাদের ওই যে বোলিং ইনিংসের ফার্স্ট বলে ক্যাচ নিতে পারতাম কিনা, কিংবা তারপরে যে তাওহিদ হৃদয় ক্যাচটা ফেরেছেন ওয়াসিমের 11 নম্বর ওভারে, সেই ক্যাচটা 12 নম্বর ওভারে ওই সময়টার দিকে সেই ক্যাচটা আমরা নিতে পারতাম কিনা। আমি ম্যাচের একেবারে ক্রাঞ্চ মোমেন্টে, লাস্ট মোমেন্টে বাংলাদেশের 5টা ইনসিডেন্টের কথা জাস্ট একটু উল্লেখ করি, এবং আমাকে বলেন যে এইখানটাতে শিশিরের কি দায় ছিল। ধরেন, নাম্বার 1, বাংলাদেশ ম্যাচ হেরে যেতে বসেছিল 6 ওভারে, তাদের 60 রান প্রয়োজন, হাতে 8 উইকেট। ওই সময় পরপর 2 ওভারে বাংলাদেশ 2টা উইকেট তুলে নিলে, এর মধ্যে সেকেন্ড উইকেটটা তুলেছেন নাহিদ রানা, যিনি তার আগ পর্যন্ত বেশ বাজে বোলিং করছিলেন। নাহিদ রানা ওই ওভারে আরো একটা চান্স ক্রিয়েট করলেন, কিন্তু সেই চান্সটা ধরার জন্য, আকাশে ওঠা সেই বলটা ধরার জন্য 3 জন ফিল্ডার ছুটে আসলেন। তার মধ্যে স্বয়ং ক্যাপ্টেন লিটন দাসও রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন, তানজিদ হাসান তামিম রয়েছেন। এই 3 জন ফিল্ডার ছুটে এসে যে কেউ ক্যাচটা ধরতে পারতেন, কিন্তু নিজেদের ভুল বোঝাবুঝিতে কেউ ক্যাচটা ধরতে পারলেন না। আমাকে বলেন এইখানটাতে শিশিরের কি দায় রয়েছে? নাম্বার 2, শরীফুল যে পরপর 4টা বল শর্ট অফ লেন্থে করলেন, সেইখানটাতে শিশিরের কি দায় রয়েছে? আমরা ওই সময়টাতে 21 বলের মধ্যে 5টা উইকেট তুলে নিয়েছি, লাস্ট 2 ওভারে 29 রান লাগবে, এই অবস্থায় যখন শরীফুল উইকেটটা তুলে নিলেন, 7 উইকেট তাদের পড়ে গেল। বাংলাদেশ ম্যাচ জয়ের জন্য তখন আবার ফেভারিট। শরীফুল ওই সময় পরপর 4টা শর্ট অফ লেন্থের বল করলেন, যার মধ্যে একটা 4 হলো, এবং যখন 8 বলে 23 রান প্রয়োজন, এত প্রেডিক্টেবল হয়ে গিয়েছিল যে শরীফুলের শর্ট বল করাটা, যে ব্যাটসম্যান সরে গিয়ে, যিনি ব্যাটসম্যান না আসলে মূলত বোলার, পয়েন্টের উপর দিয়ে তাকে আসলে ছক্কা মেরে দিলেন। আমাকে বলেন তো শরীফুলের এই পরপর টানা 4টা শর্ট বল করাতে শিশিরের কি ভূমিকা ছিল? নাম্বার 3, শরীফুল তার পরের বলটাতে যেইভাবে রান আউট চান্স মিস করলেন, এবং সেইটাতে ওভার থ্রোতে এক্সট্রা আরো 4টা রান দিয়ে দিলেন, সেই জায়গাটাতে শিশিরের ডিউ ফ্যাক্টরের কি ভূমিকাটা ছিল? ক্যাপ্টেন লিটন কুমার দাস আমাকে একটু বলেন তো দেখি। নাম্বার 4, লাস্ট ওভারটাতে গিয়ে আমরা 12 রান ডিফেন্ড করছি, আপনি তখন বলতে পারেন তানজিম হাসান সাকিব প্রথম বলটা যে স্লোয়ার করতে গিয়ে ওয়াইড দিয়ে দিয়েছেন, ইভেন যে তার ওই যে ডেলিভারিটাতে ছক্কা খেয়েছেন লো ফুল টস, এগুলোকে আপনি শিশিরের দায়টাই দিয়ে পার পেয়ে যেতে পারেন। যেই বলটা তিনি নো দিলেন সেটাও শিশিরের দায় না হয়ে দিলেন, কিন্তু ওই বলটাতে যে রান আউট চান্স মিস করেছেন তানজিম সাকিব, সহজতম চান্স মিস করেছেন, যিনি দৌড়ে গিয়ে রান আউট করতে গিয়ে রান আউটটা আসলে হয়নি, ক্রিজে ব্যাটসম্যান ঢুকে গিয়েছেন, সেইখানটাতে শিশিরের কি দায় ছিল? ওই রান আউটটাও যদি হয় তাহলেও তো ওই সময় হচ্ছে গিয়ে তাদের আরো একটা উইকেট পড়ে যায়, এবং তারা আরো প্রেসারে পড়ে যায়, লাস্ট উইকেটের মধ্যে আরব আমিরাতে ঢুকে যায়, সেইখানটাতে শিশির কি দায় ছিল? আমাকে বলেন ক্যাপ্টেন লিটন দাস।
নাম্বার 5, আমাকে বলেন যে ওইখানটাতে যেই বলটাতে 2 রান নিয়ে আরব আমিরাতে জয় নিশ্চিত হলো, সেইখানে তাওহিদ হৃদয় ওইখানে ফিল্ডিং এ গিয়ে ফেক থ্রো কি কারণে করছিলেন? তিনি কেন বলটা পিক করেই ডিরেক্ট থ্রোটা করেননি? তাহলে তো ওইখানে রান আউটটা হয়েই যায়। আরব আমিরাতের ব্যাটসম্যানরাও নার্ভাস ছিল, তারা 2 রান নিবে কি নিবে না এরকম একটা অবস্থার মধ্যে ছিল, এবং যদিও ওই সময় তাওহিদ হৃদয় থ্রোটা করতে পারতেন পিক করেই, শুধু শুধু ওই রকম ওভার স্মার্টনেস না দেখাতে যেতেন, ফেক থ্রো করার মতো ভান না করতেন, তাহলে কিন্তু ওই জায়গাটাতে বাংলাদেশ ম্যাচটা তারপরও আমাদের পক্ষে না হারাটা সম্ভব ছিল। আমরা ম্যাচে কামব্যাক করার একটা সুযোগ অন্তত পক্ষে পেতাম। তাওহিদ হৃদয় যে ফেক থ্রো করেছেন, এই যে সরাসরি যে থ্রোটা করেননি, সেইখানটাতে শিশিরের কি ভূমিকা ছিল আমাকে ক্যাপ্টেন লিটন দাস বলেন। আসলে আমরা আরব আমিরাতের কাছে যে ম্যাচটা হেরেছি, সেইখানটাতে এই যে আমি শেষ সময়টার 5টা আলাদা ইনসিডেন্টের কথা বললাম, তাতেই আসলে বোঝা উচিত আমরা হেরেছি আমাদের নির্বুদ্ধিতার কারণে, আমরা হেরেছি আমাদের কমন সেন্সের অভাবের কারণে, আমরা হেরেছি আমাদের ক্রিকেটীয় সেন্সের অভাবের কারণে। যদি এই জিনিসগুলা আমরা আরব আমিরাতের কাছ থেকে দেখতাম তাহলে সেটা মেনে নেওয়া যেত, কেননা তারা আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞতার কারণে সেটা হতে পারে, এবং সেটা হয়েই প্রথম ম্যাচটা তারা হেরে গিয়েছিল, সেই অনভিজ্ঞতার কারণে এই ম্যাচটাও তারা হারতে বসেছিল। কিন্তু যেই বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত অভিজ্ঞ, আমাদের কাছে যখন আরব আমিরাত কোনো প্রতিপক্ষই হওয়ার কথা না, আমরা যখন হচ্ছে গিয়ে মুস্তাফিজের এনওসি দিব কি দিব না সেইখানটাতে আমরা আলোচনা করি যে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচও আমাদের মুস্তাফিজকে কেন লাগবে, কেন আমাদের এইখানে প্লেয়ারদের বাজিয়ে আমরা দেখব না, তখন বোধহয় আমরা আসলে এই ম্যাচে বুঝিয়ে দিয়েছি যে কেন আসলে এরকম আমাদের ফুল স্ট্রেংথ নিয়ে না খেললে আমাদের কি অবস্থা হয়, আমাদের ক্রিকেটটা কোন জায়গাতে আছে। এবং আমাদের ক্যাপ্টেন লিটন দাস যদি ম্যাচ শেষে ওইটা অ্যাডমিট করে নিতেন, আমরা বাজে ক্রিকেট খেলেছি, জঘন্য ক্রিকেট খেলেছি, প্রথম ম্যাচটা আমরা হারতে হারতে জিতে গিয়েছি, কিন্তু এই ম্যাচে আমরা পার পাইনি, তাহলে হয়তো বা আমাদের ফেরার একটা পথ তৈরি হতো। কিন্তু ম্যাচ শেষে যখন স্বয়ং ক্যাপ্টেন ওরকম নির্লজ্জের মতো শিশিরকে অজুহাত হিসাবে দাঁড় করান, তখন আসলে এই লজ্জাজনক পরাজয়ের লজ্জাটা আরো অনেক বেশি বেড়ে যায়, এবং মনে হয় এই অজুহাতগুলোই আমরা আসলে খুঁজতে থাকবো, খুঁজতে খুঁজতেই আমরা নিজেরাই নিজেদেরকে আসলে বড় বলে ভাবতে থাকবো, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারবো, শেষ পর্যন্ত গিয়ে আমরা আরব আমিরাতের কাছে ম্যাচ হারবো, এবং সেই হারের পরও আমাদের বোধোদয় হবে না, সেই হারের পরও আমাদের লজ্জা হবে না। আমাদের ক্যাপ্টেন লিটন দাসের নির্লজ্জ কথা শুনে, নির্লজ্জ সেই শিশিরের অজুহাত শুনে আমার সেটাই মনে হয়েছে। সেই জন্যই আমি অন্য সবকিছু বাদ দিয়ে ম্যাচের শেষ অংশের ওই 5টা আলাদা ইনসিডেন্টের কথা বললাম। এই ইনসিডেন্টগুলো শোনার পর লিটনের অজুহাতকে কি একেবারেই নির্লজ্জ অজুহাত বলে আপনার কাছে মনে হচ্ছে না? বলুন তো দেখি।